তাহলে 173 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনে মূলত আলোচনা হচ্ছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে যদি তিনি ঘটনার সত্যতা পান তাহলে তিনি তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর পিপি ফর্ম নাম্বার 39-এ তিনি একটা রিপোর্ট দাখিল করবেন। এই রিপোর্টে কি কি থাকবে? 1 নম্বর, এখানে 6টা পার্ট আছে। 1 নম্বর পার্টে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে বাদীর নাম, মামলা নাম্বার ও তারিখ থাকবে। তারপরে 2 নম্বর পার্টে হচ্ছে বাদীর নাম, ঠিকানা সব থাকবে। 3 নম্বর পার্টে হচ্ছে আসামির নাম, ঠিকানা এগুলো থাকবে। 4 নম্বর পার্টে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এখানে আপনার, আমরা তো প্রথম দিলাম মামলা নাম্বার 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট দিলাম বাদীর নাম ঠিকানা, 3 নম্বর পার্ট দিলাম আপনার আসামির নাম ঠিকানা, 4 নম্বর পার্ট হচ্ছে অপরাধের বিবরণী, 5 নম্বর পার্টে হচ্ছে সাক্ষীদের নাম ঠিকানা এগুলো উল্লেখ থাকবে। আর 6 নম্বর পার্টে হচ্ছে যে এই আসামিকে জামিন দেওয়া হয়েছে কিনা, মুসলেকা নেওয়া হয়েছে কিনা, জামানত নেওয়া হয়েছে কিনা, বা কী কারণে ছাড়া হয়েছে, এই পুরো বিষয়টা উল্লেখ করে এই বিচার করতে পারে এরূপ, অর্থাৎ সংশ্লিষ্ট যে বিচারাধীন ম্যাজিস্ট্রেট বরাবর একটা রিপোর্ট দাখিল করবে। এটা বলা আছে 173 ক্লোজে। তাহলে 173 ক্লোজে আমরা কি পেলাম? যে মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলা অর্থাৎ তিনি দ্রুত, কাল বিলম্ব না করিয়া দ্রুত তদন্ত কাজ সম্পূর্ণ করিয়া তিনি এই যে আসামির বিরুদ্ধে কি কি বিষয়, মামলা নাম্বার, বাদীর নাম, আসামির নাম, তারপরে অপরাধের বিবরণী, সাক্ষীদের নাম ঠিকানা, আসামি জামিন দেওয়া হয়েছে কিনা, মুসলেকা নেওয়া হয়েছে না, এই বিষয়গুলো উল্লেখ করে একটা রিপোর্ট দাখিল করবেন তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর। এটা বলা আছে 173 ক্লোজে। 173 1-এর কতি বলা আছে, 173 1-এর খতে যেটা বলা আছে যে এই একটা রিপোর্ট আবার তিনি তার যিনি বাদী ছিলেন, অর্থাৎ এই মামলা যিনি রেকর্ড মানে আবেদন করছেন, এজাহার দাখিল করছেন, তাকে অবগত করবে। অর্থাৎ বাদীকে ফলাফল জানাইতে হবে যে তিনি কি বিষয়টা, কি রিপোর্টটা দিলেন সেই বিষয়টা। এটা বলা আছে 173-এর 1-এর খ। তাহলে আমরা 173-এর 1-এর ক, 1-এর খ এটা তো পাইলাম। এরপরে আমরা 173-এর 2 দ্বারা যেটা বলা আছে যে মামলা তদন্তর এই যে ফলাফল বা রিপোর্ট পাওয়ার পর আদালত যদি মনে করে এই মামলাকে অধিকতর তদন্তেরও নির্দেশ দিতে পারেন। অর্থাৎ যদি মামলা তদন্তে কোনো কিছু ঘাটতে থাকে বা কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে আদালত কি করবে? অধিকতর তদন্ত নির্দেশ দিতে পারেন, মানে পুনরায় আবার মামলা তদন্তের একটা নির্দেশ দিতে পারেন। এরপরে যেটা আছে যে আসামিকে 173 ক্লোজ 3-এ বলছে যে আসামিকে এই যে তদন্তকারী কর্মকর্তা মুসলেকা নিয়ে ছেড়ে দিলেন, এই মুসলেকা কিভাবে নিয়ে ছেড়ে দিয়েছেন সেই বিষয়টা তিনি পর্যালোচনা করে দেখবেন। এটা বলা আছে 173 ক্লোজ 3। 173 ক্লোজ কতে যেটা বলা আছে যে এই রিপোর্ট দাখিল করার পরে যদি বাদী পক্ষ মনে করে যে মামলা তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে মামলা তদন্ত করেন নাই, অথবা তিনি কিছু জিনিস বাদ রেখে গেছেন বা কোনো আসামিকে বাদ দিয়েছেন, তখন তিনি এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি নারাজি দাবি করতে পারেন। আমরা হয়তো জানি যে নারাজিটা কি। এই যে 173-এর 3-এর কতি বলা আছে যে নারাজি দাখিল করবেন এবং মামলা যে বিচার কাজ পরিচালনা করবেন অর্থাৎ যিনি ম্যাজিস্ট্রেট তিনি আবার এই নারাজির প্রেক্ষিতে এই মামলা অন্য কোনো সংস্থা বা অন্য কাউকে দিয়ে পুনরায় তদন্ত নির্দেশ দিতে পারেন নারাজির পরিপ্রেক্ষিতে, এটা বলা আছে। আবার 173-এর
3-এর খতে আবার বলা আছে যেটা যে যদি মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার সংক্রান্তে নতুন কোনো তথ্য পান তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এটা আবার কি করতে পারেন, এই মামলাকে পুনর্জীবিত বা পুনঃ তদন্ত করতে পারবে। এটা বলা আছে যেটা আমরা পিআরবি 277 বিধিতে দেখতে পাই যে পূর্ণ তদন্ত, অর্থাৎ কোনো মামলা সম্পর্কে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছেন, এখন পরবর্তীতে কিছুদিন পরে এই মামলা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাইলেন, তখন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এই মামলা আবার পুনর্জীবিত বা পূর্ণ তদন্ত করতে পারেন। এটা বলা আছে 173-3 খতে। 173-4 যে কথা বলা আছে সেটা হচ্ছে যে আপনার আসামি পুলিশ রিপোর্টের কপি সংগ্রহ করবেন আদালত থেকে, অর্থাৎ এই যে চার্জশিটটা দিল এই চার্জশিট সম্পর্কে যে রিপোর্ট দাখিল করছে এটা আসামি একটা কপি পাবে যে কার বিরুদ্ধে কি চার্জশিট দেওয়া হয়েছে, তখন এই রিপোর্টটা তিনি কোথায় থেকে নিতে পারবেন, আসামি এই রিপোর্টটা তিনি নিতে পারবেন আদালত থেকে। এই ছিল আমাদের 173, পিআরবি 272 ও 275 বিধি। আমরা কিন্তু 73-এর একটা অংশ আগামীকাল মানে গতকালকে আমরা আলোচনা করছিলাম, আর বাকি অংশটা আজকে আবার একটু আলোচনা করলাম। তাহলে 173 ক্লোজ মূলত আলোচনা হচ্ছে এটা, আর ওইগুলো তো আমাদের পরীক্ষার কাজে যেগুলো আছে সেটা আলোচনা করেছিলাম। 173 মূলত আলোচনার বিষয় ছিল যে 173-1 কতি বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা কাল বিলম্ব না করিয়া দ্রুত তদন্ত কাজ সম্পূর্ণ করবে এবং তদন্ত কাজ শেষে আনিত আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে তিনি মামলা নাম্বার, আসামির নাম, বাদীর নাম, সাক্ষীদের নাম, অপরাধের বিবরণী, আসামি জামিন দেওয়া হয়েছে কিনা, মুচলেকা নেওয়া হয়েছে কিনা, পুরা বিষয়গুলো উল্লেখ করে তিনি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর একটা রিপোর্ট দাখিল করবেন। এটা ছিল 173 ক্লোজ ক। 173 ক্লোজ খতি বলছে এই যে মামলার ফলাফল জানিয়ে তিনি যে ব্যক্তি অভিযোগ দাখিল করেছিল, আমরা যেটাকে বলি বাদী বা বাদীকে এই বিষয়টা অবগত করবেন যে তিনার মামলা কি ফলাফল হয়েছে বা কি চার্জশিট দেওয়া হয়েছে বা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে সেই সম্পর্কে তিনি কি করবেন, বাদীকে একটা কপি দিবেন। এটা বলছে 173-1 খতি বলা আছে। 173 ক্লোজ 2 যে কথা বলা আছে যে এই যে পুলিশ রিপোর্ট পাওয়ার পরে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, এটাকে পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে যদি মনে করেন তাহলে ওই তদন্তকারী কর্মকর্তাকে অধিকতর তদন্ত নির্দেশ দিবেন, অধিকতর তদন্ত নির্দেশ দিবেন। এটা কত বলছে 173 ক্লোজ 2। 173 ক্লোজ 3 বলছে যে যে আসামিদেরকে মামলা তদন্তকারী কর্মকর্তা মুচলেকা নিয়ে ছেড়ে দিচ্ছেন সেই বিষয়টা আদালত পর্যালোচনা করে দেখবেন যে তাকে কি মুচলেকা বা কি জামানত মূলে ছেড়ে দেওয়া হয়েছে সেটা। এটা হচ্ছে 173 ক্লোজ 3। 173 ক্লোজ 3 কতি যেটা বলছে যে বাদী যদি এই চার্জশিটের উপরে যে রিপোর্ট দাখিল করছে সেটার উপরে যদি নারাজি করে তাহলে এটার উপর শুনানি করে ওই মামলাটা পুনরায় আবার অন্য কোনো সংস্থাকে তদন্ত নির্দেশ দিতে পারে। এটা বলা আছে 173-3 ক। 173 ক যে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মামলা সংক্রান্তে নতুন কোনো তথ্য পান তাহলে তিনি এই মামলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুনর্জীবিত করতে পারেন। এটা পিআরবি 277 বিধিতেও বলা আছে, অর্থাৎ পুনর্জীবিত করা বা তদন্ত পুনর্জীবিত করা যেটাকে বলেন এটা। আর 173 ক্লোজ 4 যে কথা বলা আছে যে আসামি এই যে চার্জশিটের কপি আদালত থেকে সংগ্রহ করবে, এটা বলা ছিল 173 ক্লোজ 4। আর পুলিশ রিপোর্ট মানে আমরা বলছি পিআরবি 272 ও 275 বিধি। আর এখানে বলা আছে যে চার্জশিটের ক্ষেত্রে বিপি ফর্ম নাম্বার হবে 39 আর ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে বিপি ফর্ম নাম্বার হবে 42। পুলিশ রিপোর্ট দুই প্রকার
আর চূড়ান্ত প্রতিবেদন 5 প্রকার। এই দুইটা বিষয় কিন্তু মনে রাখবেন, এই দুইটা বিষয় কিন্তু এমসিকিউ আসতে পারে। এই ছিল আমাদের 173 ধারা নিয়ে আলোচনা। আমরা আজকে আলোচনা করব 174 ধারার যেটা পার্ট, সেটা হচ্ছে স্রোতাল রিপোর্ট। স্রোত হাল রিপোর্ট। স্রোত মানে কি? চেহারা, হাল মানে অবস্থা, মানে চেহারার অবস্থা যেটাকে বলা হয় সেটা হচ্ছে স্রোত হাল। এই যে স্রোতাল রিপোর্ট 174 এখানে 5টা কোটেশন দেওয়া আছে। কয়টা কোটেশন? 174 আমরা 5টা কোটেশন আগে পড়ি। সেটা হচ্ছে এখানে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি তার থানা এলাকার মধ্যে সংবাদ পান, কতি বলা আছে কেউ আত্মহত্যা করলে, অর্থাৎ তার থানা এলাকার মধ্যে যদি কেউ আত্মহত্যা করে, এটা কতি বলা আছে। ক্ষতি বলা আছে যদি কেউ দুর্ঘটনায় মারা যায় বা কোনো বন্য প্রাণীর দ্বারা মারা যায় অথবা ছাদ থেকে পড়ে মারা যায়, এই সংক্রান্ত। আর গতি বলা আছে এমন পরিস্থিতিতে মারা গেছে যে পরিস্থিতিতে সন্দেহ সৃষ্টি হয় যে অপর কোনো ব্যক্তি তাকে হত্যা করেছে। এইরূপ বিষয় যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারে, তাহলে তিনি অথবা তার অধীনস্থ কাউকে দিয়ে উক্ত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের যে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা তুলে ধরে যে রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টটাই হচ্ছে স্রোতাল রিপোর্ট। তাহলে এই যে মামলা, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি পেলেন? সংবাদ পাইলেন যে তার থানা এলাকার মধ্যে কেউ আত্মহত্যা করছে। কারণ ওই আত্মহত্যা যে করছে তার পা থেকে, অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে কোথায় কাটার চিহ্ন আছে, কোথায় কি দাগ আছে, তার চোখ কি অবস্থায় আছে, তার মুখ কি অবস্থায় আছে, তার জিহ্বা কি অবস্থায় আছে, তার দাঁত কি অবস্থায় আছে, তার হাত কি অবস্থায় আছে, তারপরে তার মলদ্বার কি অবস্থায় আছে, তার প্রসঙ্গ কি অবস্থায় আছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে যে রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্টটাকেই বলা হয় স্রোতাল রিপোর্ট। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 174 ক্লোজ 1 আর পিআরবি 299 বিধি। তাহলে আমরা যদি স্রোতাল রিপোর্ট কাকে বলে, তাহলে এক কথা যে কোনো মৃত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত তার চেহারা বর্ণনা, হাল, অবস্থা সম্পর্কে যে রিপোর্ট তৈরি করা হয় তাকেই স্রোতাল রিপোর্ট বলে। তা পা থেকে মাথা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু বিষয় তুলে ধরে যে রিপোর্ট তৈরি করা হয় সেটাও কিন্তু স্রোতাল রিপোর্ট বলে। এটা বলা আছে 174 ক্লোজ 1। 174 আরও কিছু বলা আছে এখানে। অপমৃত্যু মামলা কাকে বলে? এই যে আমরা যে কথাগুলো বললাম, যে কেউ আত্মহত্যা করলে, কেউ দুর্ঘটনায় মারা গেলে, বা কোনো বন্য প্রাণীর দ্বারা মারা গেলে, বা ছাদ থেকে পড়ে মারা গেলে, অথবা এমন পরিস্থিতিতে মারা গেছে যে পরিস্থিতিতে সন্দেহ হচ্ছে যে কেউ হত্যা করছে, এই সংক্রান্তে যে মামলা হয় তাকে আবার কিন্তু অপমৃত্যু মামলা বলে। অর্থাৎ এই সংক্রান্তে যে মামলা হবে সেই মামলাকে কি বলে? অপমৃত্যু মামলা বলে। এটাও ফৌজদারি কার্যবিধি আইনের 174 ক্লোজ 1 পিআরবি 299 বিধি, পাশাপাশি 300 বিধিও ব্যবহার করতে পারবে। এর সাথে তো 300 ভিডিও আছে স্যার। হ্যাঁ, 299 300 ভিডিও। আচ্ছা, যদি 300 না দেই স্যার, শুধু 299 দিয়ে চলবে না স্যার? 300 বিধিতে যেটা বলা আছে, কথাটা একটু আসতে, 300 বিধিতে যেটা বলা আছে, অর্থাৎ ওই পুলিশ অফিসারের দায়িত্ব, তিনি কি কি কাজ করবেন। আর স্রোতাল রিপোর্ট তৈরি করার যে বিষয়টা সেটা বলা আছে 299, যে লাশের স্রোতাল রিপোর্ট কিভাবে করবেন। আর পুলিশ অফিসার যখন লাশের দায়িত্ব নিল তখনই কিন্তু 300 বিধি ব্যবহার করা যাবে। দুইটাই ব্যবহার করাটাই মঙ্গল এখানে। এখন 300টা শুধু যখন পুলিশের কথা বলবে তখন, আর পুলিশের বাইরে যদি বলে এক একটার ক্ষেত্রে এক এক রকম। আমরা এখানে 301 বিধিতে আবার বলা আছে
শুধু পুলিশ না, এখানে বন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারে। এটা আপনারা জানেন কিনা জানি না। আর এই 174 ক্লোজ 5-এ আবার বলা আছে ম্যাজিস্ট্রেট, সরকার অথবা ম্যাজিস্ট্রেটের এখতিয়ারধীন অধীনস্থ যে থাকে তাকে দিয়েও শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারে। এটা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। তাহলে আমরা যেটা পেলাম যে 174 দ্বারা কিন্তু ব্যাপক আলোচনা। এখানে শ্রোতার রিপোর্ট কাকে বলে, অপমৃত্যু কি, অপমৃত্যু মামলা কাকে বলে, তারপরে আপনার এখানে মামলা তদন্ত দায়িত্ব গ্রহণ করতে পারে, অর্থাৎ যে 24 ঘন্টার মধ্যে যদি আত্মহত্যা যদি কোনো রিপোর্ট না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার অপমৃত্যু মামলা রুজু করতে হবে, সেটাও বলা আছে। কেস ডায়েরি লিখতে হবে, সেটাও বলা আছে এই 174-এর ভিতরে। এখন বিস্তারিত বিষয়টা আপনার নতুন তো, একবারে এত বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা ধরতে পারবেন না। মূল যে থিমটা আমরা সেটা যেটা বলি, 174 মূলত আলোচনা হচ্ছে 174 ক্লোজ 1-এ হচ্ছে কেউ আত্মহত্যা করলে, 2-এ বলছে কোনো বন্য প্রাণী বা দুর্ঘটনার ফলে যদি কেউ মারা গেলে, আর গতি যেটা বলা আছে যে এমন পরিস্থিতিতে মারা গেছে যে পরিস্থিতিতে সন্দেহ আছে তাকে কেউ হত্যা করলে, এই সংক্রান্তে যে রিপোর্ট তৈরি করা হয় সেটাই হচ্ছে শ্রোতাল রিপোর্ট। এটাই বলা আছে 174-এর ক্লোজ 1-এ। এখন 174 ক্লোজ 2-এ আমরা যেটা দেখতে পাই যে এই শ্রোতাল রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে ওই এখতিয়ারধীন এলাকায় যে এই সম্পর্কে জানে যে এই যে হত্যা বা আত্মহত্যা হয়েছে এইরূপ ব্যক্তি অথবা ওই এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তিকে আপনার সম্মুখে হাজির হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, লিখিত আদেশ দিতে হবে। এই কথাটা আবার বলা আছে 175 ধারা। তাহলে 100 আমরা কিন্তু 174টা বাদ দিয়ে কিন্তু এই জায়গায় 102-এর যে কথা, অর্থাৎ 174 ক্লোজ 2-এর কথা পড়াইতে গেলে আপনাকে আগে 175 ধারা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা 175 ধারায় কি পাচ্ছি যে এই যে 174 ক্লোজ 2-এ যে শ্রোতার রিপোর্টে কে কে স্বাক্ষর করবে সেই কথা বলা আছে, কিন্তু এখন স্বাক্ষর করতে হলে সাক্ষীদের উপস্থিতিতে শ্রোতার রিপোর্ট তৈরি করতে হবে। তখন 175 ধারা মোতাবেক আপনাকে যে এই মৃত্যু সম্পর্কে জানে, যদি আপনার ধারণা করা হয় যে অমুক বা কেউ যদি বলে যে স্যার এখানে যে মৃত্যু ঘটনা ঘটছে ওই রহিম সাহেব জানে, তখন ওই রহিম সাহেবকে সাক্ষী হওয়ার জন্য আপনার সম্মুখে লিখিত আদেশ দিতে পারেন। বা পাশাপাশি ওই গ্রামে আরও যদি কেউ গণ্যমান্য ব্যক্তি থাকে তাকেও আপনি এই শ্রোতা রিপোর্ট প্রস্তুত বা এই সম্পর্কে জানে এরূপ ব্যক্তিকে আপনার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন 175 দ্বারা। এবং এই লিখিত আদেশ পাওয়ার পরে ওই ব্যক্তি আপনার সম্মুখে হাজির হইতে বাধ্য, যেটা আমরা 160 দ্বারা করে আসছি। 103-এও ক্লোজ 1-এ আমরা পড়ে আসছি। আবার এই যে 175 দ্বারা ও আমরা পড়লাম যে কি, যে যাকে সাক্ষী হিসেবে তলব করবে সে সাক্ষী দিতে বাধ্য, এটা বলা আছে 175 দ্বারা। এখন এই যে আপনি 175 দ্বারা যে ব্যক্তিকে ডাকলেন বা যে ব্যক্তি এই আত্মহত্যা বা হত্যা সম্পর্কে জানে সেই ব্যক্তির সম্মুখে আপনি শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন। এবং শ্রোতাল রিপোর্ট তৈরি করার কালে এই প্রস্তুতকারী অফিসার হিসেবে আপনি নিজে স্বাক্ষর করবেন, পাশাপাশি আপনি ওই যে সাক্ষীদের ডাকলেন তাদেরও স্বাক্ষর নেবেন। এটা বলা আছে 174 ক্লোজ 2। তাহলে 174 ক্লোজ 2-এ বলছে কে কে সাক্ষী হতে পারবে, মানে কে কে স্বাক্ষর করবে শ্রোতাল রিপোর্টে। এখানে বলছে প্রস্তুতকারী অফিসার আর সাক্ষীগণদের স্বাক্ষর নিতে হবে। এটা হচ্ছে 174 ক্লোজ 2-এ বলছে। 174 ক্লোজ 3-এ আমরা যেটা দেখতে পাই, এই মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য এই যে শ্রোতাল রিপোর্ট প্রস্তুতকারী অফিসার তিনি কি করবেন, 2-3 জন কনস্টেবলকে দিয়ে এই লাশকে মর্গে প্রেরণ করবেন, অর্থাৎ সরকারি হাসপাতালে প্রেরণ করবেন যে প্রকৃত ঘটনাটা কি, অর্থাৎ আমরা যেটা বলি পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়। এটা বলা আছে 174 ক্লোজ 3।
তাহলে লাশ আমরা মর্গে প্রেরণ করব কত 174 + 3, যে প্রকৃত ঘটনা বা এই লাশের হত্যা না আত্মহত্যা এই বিষয়টা নির্ণয় করার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় কত ধারায় 174 + 3 ধারা। এইখানটা আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে 174 + 3। এখানে বলছে যে লাশ মর্গে না প্রেরণ করেও লাশকে সৎ কাজের ব্যবস্থা করতে পারেন কে? এই যে অফিসার আপনার এই শ্রোতা রিপোর্ট করছে, তিনি যদি মনে করেন যে এই লাশকে অর্থাৎ ময়না তদন্ত করা অনাহেতুক হয়ে পড়বে, অর্থাৎ যেখানে আছে সেখান থেকে লাশ প্রেরণ করলে লাশ গলে পচে যাবে, তখন ময়না তদন্তে কোনো সঠিক রিপোর্ট আসবে না, সেক্ষেত্রে তিনি লাশকে কি করতে পারেন? সৎ কাজের আদেশ দিতে পারেন। এছাড়া তিনি যদি মনে করেন যে আবহাওয়া প্রতিকূল অবস্থা, ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, এই লাশকে প্রেরণ করা সম্ভব না, সেক্ষেত্রেও তিনি আবহাওয়ার প্রতিকূল অবস্থা বিপরীতে তিনি কি করবেন? এই লাশকে সৎ কাজের আদেশ দিতে পারেন। এছাড়াও যদি তিনি এই লাশ সম্পর্কে যদি কোনো তথ্য না পান, যদি তেনার কাছে সন্দেহ হয় যে লাশটা আত্মহত্যাই করেছে, এখানে অন্য কোনো সন্দেহ সৃষ্টি নাই, সেক্ষেত্রে তিনি লাশকে সৎ কাজের ব্যবস্থা করতে পারেন। এবং যদি তার পিতা মাতা বা অভিভাবকের যদি আবেদন করে লাশকে ময়না তদন্ত করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তিনি সৎ কাজের আদেশ দিতে পারেন। এবং আরেকটা কথা বলা আছে যে ম্যাজিস্ট্রেটের যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে আপনি সৎ কাজের আদেশ দিতে পারেন। তাহলে এখানে যদি আসে আপনাদের প্রশ্ন যে ময়না তদন্ত ব্যতীত কি পুলিশ অফিসার লাশকে সৎকারের সৎকারের নির্দেশ দিতে পারেন? হ্যাঁ, তিনি পারেন। কত ধারা? এই যে 173 + 3 ধারা মোতাবেক ময়না তদন্ত ব্যতীত পুলিশ অফিসার লাশকে সৎকারের সৎকারের নির্দেশ দিতে পারেন। কোন ক্ষেত্রে? আমরা যেটা বললাম আবহাওয়া প্রতিকূলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে লাশ পচে গলে যেতে পারে সেক্ষেত্রে, বা তার পরিবার যদি আবেদন করে সেক্ষেত্রে, অথবা ম্যাজিস্ট্রেট যদি কোনো নির্দেশ দেয় সেক্ষেত্রে, অথবা তদন্তকারী কর্মকর্তা যদি লাশ সম্পর্কে কোনো সহিংসা বা কোনো যদি না দেখেন সেক্ষেত্রে, অনেকগুলো কথা বলছি। এইসব কারণে কি করতে পারেন? এই তদন্তকারী বা শ্রোতা রিপোর্ট প্রস্তুতকারী অফিসার তিনি কি করবেন? এই লাশকে সৎকারের আদেশ দিতে পারবেন। এটা বলা আছে 174 + 3। 174 + 4 ধারাটা বাতিল। 174 + 5 যেটা বলা আছে যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার অথবা তার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট লাশের শ্রোতা রিপোর্ট করতে পারে, অর্থাৎ শ্রোতা রিপোর্টের তৈরি করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। কত ধারায়? এই যে 174 + 5 ধারা শ্রোতা রিপোর্ট পরিচালনার জন্য ক্ষমতা কাকে কাকে দিল? জেলা ম্যাজিস্ট্রেটকে দিল, সরকারকে দিল, আর জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাবান নির্বাহী অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে দেওয়া হলো। এতে কত ধারা? 174 + 5 ধারা। এটাই ছিল আমাদের 174 ধারার সাথে পিআরবি ব্যবহার করব, 299 বিধি আর 300 বিধি। আর 175 ধারা তো পড়ালাম, যে এখানে বলা আছে শ্রোতা রিপোর্ট প্রস্তুত করার সময় উপস্থিত 2-3 জন গণ্যমান্য ব্যক্তি বা এই সম্পর্কে যিনি জানেন তাকে কি করবেন? তার সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন এবং তারা হাজির হইতে বাধ্য। 4 কি আর 5 আর একবার। এখানে 174 + 4 যেটা এটা বাতিল আছে, আর 174 + 5 বলছে যে এই যে শ্রোতা রিপোর্ট তৈরি করার ক্ষমতা, এখানে জেলা ম্যাজিস্ট্রেটকে শ্রোতা রিপোর্ট তৈরি করার ক্ষমতার কথা দেওয়া আছে, পাশাপাশি সরকারকে দেওয়া আছে এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও
শ্রোতা রিপোর্ট করার ক্ষমতা দিছে। আমরা বলি না যে ম্যাজিস্ট্রেট শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারে, পুলিশ অফিসার শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারে। এই ম্যাজিস্ট্রেট শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারবে, এটাই যে 174(5)-এ তাদেরকে ক্ষমতা দেওয়া আছে। আর পুলিশ অফিসারে 174(1)-এ যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বা তার অধীনস্থ কাউকে দিয়ে করাইতে পারবেন, সেটা তো বললামই এটা। আর এর বাইরে PRB 301 বিধিতে বলা আছে যে শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারেন বন বিভাগের কর্মকর্তা, তারপরে ইউপি চেয়ারম্যান পারবেন, ইউপি মেম্বার পারবেন, এরাও শ্রোতা রিপোর্ট তৈরি করতে পারে। এই ছিল আমাদের 174 ধারা নিয়ে মোটামুটি আলোচনা। আমি আবার একটু বলি, 174(1)-এ বলছে যে কেউ আত্মহত্যা করলে, তারপরে কেউ দুর্ঘটনায় মারা গেলে, অথবা কোনো বন্য প্রাণীর আঘাতে যদি কেউ মারা যায়, অথবা এমন পরিস্থিতিতে মারা গেছে যে পরিস্থিতিতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ হত্যা করেছে, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার অধীনস্থ পুলিশ অফিসার তিনি কি করবেন, ওই ব্যক্তির শ্রোতা রিপোর্ট তৈরি করবেন। এই শ্রোতা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে তিনি পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা বিষয় তিনি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। এটা বলা আছে 174(2)। 174(2)-এ বলা আছে যে শ্রোতার রিপোর্ট তৈরি করার পর এই রিপোর্টে অর্থাৎ ওই পুলিশ অফিসার যে প্রস্তুত করবেন তিনি এবং যারা উপস্থিত থাকবেন তাদের স্বাক্ষর নিতে হবে। 174(3)-এ বলছে যে এই মৃত্যুর ঘটনা সঠিকভাবে নির্ণয় করার জন্য এই লাশকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করতে হবে। 174(3)। আবার 174(3)-এ আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে যদি তদন্তকারী কর্মকর্তা বা শ্রোতাল প্রস্তুতকারী কর্মকর্তা যদি দেখেন যে এই লাশকে অর্থাৎ ময়না তদন্তের জন্য প্রেরণ করা অনাহত হয়ে যাবে, কারণ এটা আবহাওয়া প্রতিকূল অবস্থা ভালো না, এই লাশ যাতে লেতে পচে গলে যাবে, সেক্ষেত্রে তিনি সরকারের ব্যবস্থা দিতে পারেন। অথবা এই লাশ সম্পর্কে যদি তিনার কাছে কোনো সন্দেহ যদি না হয় তাহলে সেক্ষেত্রেও দিতে পারেন। অথবা তার পিতা মাতা আত্মীয় স্বজন যদি আবেদন করে সেই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দিতে পারেন। তাহলে এখানে শ্রোতাল অর্থাৎ ময়না তদন্ত ছাড়াও লাশ কি করতে পারেন, সরকারের আদেশ দিতে পারেন। এটা হচ্ছে 174(3). 174(4) বাতিল। 174(5)-এ যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে শ্রোতাল রিপোর্ট তৈরি করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া আছে, পাশাপাশি সরকারকে দেওয়া আছে, এবং তার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়েও শ্রোতাল রিপোর্টের কার্যক্রম পরিচালনা করতে পারে। এই ছিল আমাদের 174। আর 175 তো ভিতরেই পড়াইলাম যে শ্রোতাল রিপোর্ট তৈরি করার জন্য পুলিশ অফিসার 2 বা 3 জন গণ্যমান্য ব্যক্তি বা এই মৃত্যু সম্পর্কে জানে এরূপ ব্যক্তিকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন এবং সেই ব্যক্তিও হাজির হইতে বাধ্য। এটা বলা আছে 175 দ্বারা। 176 দ্বারা যেটা বলা আছে, পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায় তাহলে তার অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক শ্রোতাল রিপোর্টের নিয়মাবলী। তাহলে 176 দ্বারা বলছে যে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারে, বা পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায় ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে তাহলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে উক্ত লাশের শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন। পাশাপাশি পুলিশও একটা শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন, যেটা বলা আছে PRB 302-এর খ বিধিতে। PRB 302-এর খ বিধিতে যে পুলিশ হেফাজতে যদি কোনো আসামি মারা যায় এই আসামি শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন কে, ম্যাজিস্ট্রেট, এবং পাশাপাশি পুলিশে একটা শ্রোতাল রিপোর্ট তৈরি করবে। এখন 176(1)-এ আমরা দেখতে পাই যে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট তৈরি করার ক্ষমতাবান বা তৈরি করবেন। তিনি পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে তিনি কি শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারবেন।
বাংলাদেশে কর্মরত যদি কোনো বিদেশি নাগরিক যদি মারা যায় সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট শ্রোতার রিপোর্ট তৈরি করতে পারবেন, বা কোনো সরকারি কর্মচারীও যদি মারা যান সেক্ষেত্রেও তিনি শ্রোতার রিপোর্ট তৈরি করতে পারবেন। তাহলে কয়টা 3 ধরনের কথা বলা আছে। এটা কত বলা আছে 176 ক্লোজ অ্যাক্ট। আমরা যেটা বুঝি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক শ্রোতার রিপোর্ট তৈরি করার ক্ষমতা তো 174 ক্লোজ 5 দিছে। আর এই ম্যাজিস্ট্রেট যে শ্রোতার রিপোর্ট তৈরি করবেন সেটা বলছে যে কিভাবে তৈরি করবেন, কার কার ক্ষেত্রে শ্রোতার রিপোর্ট তৈরি করবেন সেই বিষয়টা উল্লেখ আছে 176 ক্লোজ অ্যাক্টে। আর 176 আর এর সাথে 176 ক্লোজ অ্যাক্টের সাথে আমরা পিআরবি ব্যবহার করব 302 বিধি। এবারে 176 ক্লোজ 2 একটা গুরুত্বপূর্ণ, যে কবর থেকে লাশ উত্তোলনের পদ্ধতি। অর্থাৎ যদি কোনো লাশ অলরেডি কবর করা হয়ে গেছে, অর্থাৎ কবরস্থানে কবর দেওয়া হয়ে গেছে, সেই লাশকে যদি পুনরায় উদ্ধার করা হয় সেটা কত দ্বারা 176 ক্লোজ 2 উপধারা, এর সাথে পিআরবি 303 বিধি। গুরুত্বপূর্ণ কিন্তু এই লাশের ক্ষেত্রে পিআরবি, কবর থেকে লাশ উত্তোলন ক্ষেত্রে পিআরবি হচ্ছে 303 বিধি। আর পুলিশ সেবাজতে বা বিদেশি নাগরিক যদি মারা যায় অথবা কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা যদি মারা যায় সেক্ষেত্রে তার শ্রোতার রিপোর্ট তৈরি করবে ম্যাজিস্ট্রেট 176, পিআরবি 302 বিধি। এখন এই যে কবর থেকে লাশ তৈরি মানে লাশ উদ্ধার করার যে কয়েকটা ফর্মুলা আছে এখানে, যেটা বলা আছে সেটা বলছে সরকারি ডাক্তার বা সিভিল সার্জন থাকতে হবে। যে কবর থেকে লাশ উত্তোলন করতে হলে কে কে থাকবে এখানে, অর্থাৎ সরকারি হাসপাতালের একজন সিভিল সার্জন বা ডাক্তার এখানে থাকতে হবে। আর একজন 2-2টা বলছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতে হবে, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্মুখে লাশ উত্তোলন করবে। 3 নম্বরে বলছে পুলিশ অফিসার বা তদন্তকারী কর্মকর্তা যে কোনো একজন থাকবে যে এই মামলার তদন্ত কাজ পরিচালনা করতেছে। 4 হচ্ছে যে যিনি শনাক্তকারী ব্যক্তি, যে যিনি শনাক্ত করবে এইটাই সেই মৃত ব্যক্তি রহিমের লাশ, তাকে থাকতে হবে। আর 5 নম্বরে যা বলা হচ্ছে কবর থেকে লাশ উত্তোলন করার জন্য করে 5 নম্বর কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করতে হবে। 6 নম্বরে হচ্ছে যে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেবে, এটা বলা আছে পিআরবি 303 বিধিতে। তাহলে এই কবর থেকে লাশ উত্তোলন করার পদ্ধতি সমূহ আমরা কি কি পেলাম, যে এখানে একজন সরকারি ডাক্তার অর্থাৎ সিভিল সার্জন থাকতে হবে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতে হবে, তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার একজনকে থাকতে হবে। তারপরে কি বলছে যে লাশ যে শনাক্ত করতে পারে এইরূপ ব্যক্তিকে থাকতে হবে। তারপর লাশ উত্তোলন করে এটা বা মর্গে প্রেরণ করতে হবে। আর লাস্টে বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। এটা বলা আছে পিআরবি 303 বিধি আর ফৌজদারি কার্যবিধি আইনে 176 ক্লোজ 2 উপধারা। তাহলে আমরা কবর থেকে লাশ উত্তোলনের পদ্ধতি সমূহ জানলাম যে এই ব্যক্তিদের সম্মুখে এই কবর থেকে লাশ উত্তোলন করতে হবে। আর 176 ক্লোজ 1 কি পেলাম, যে এখানে বলা আছে যে ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায় বা কোনো বিদেশি নাগরিক মারা গেলে বা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী মারা গেলে তার শ্রোতার রিপোর্ট তৈরি করবেন। এই ক্ষমতা দেওয়া আছে 176 ক্লোজ 1, এর সাথে পিআরবি 302 বিধি। যেমন আমরা একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে থাকে যে পুলিশ অর্থাৎ নাজমুল সাহেব একজন এসআই হিসেবে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব আছেন, থাকাকালে তার পুলিশ হেফাজত অর্থাৎ তার থানা হাজতে রহিম নামক একজন ব্যক্তির মৃত্যু ঘটলো। এখন নাজমুল সাহেবের করণীয় কি, এই ধরনের, অথবা অ্যাজ আ ডিউটি অফিসার হিসেবে আপনার করণীয় কি, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ আপনি কিভাবে করবেন, এটার এই যে আপনাকে ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ আগে প্রথম আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন, পাশাপাশি আপনার ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন, নিজে লাশ যে অবস্থা আছে সেভাবে লাশের একটা ছবি তুলবেন, তারপরে নিজে একটা শ্রোতাল অর্থাৎ একটা রিপোর্ট শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন, ম্যাজিস্ট্রেটকে দিয়ে শ্রোতাল রিপোর্ট তৈরি করাবেন,
তারপরে লাশ মর্গে প্রেরণ করবেন। তারপরে লাশ মর্গের থেকে আসার পরে এই লাশ তার আত্মীয় স্বজনকে দিবেন। আর বেয়ারিশ লাশ হলে এটা আঞ্জুমান মুকলিদুলের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা নিষ্পত্তি করবেন, অর্থাৎ তার সৎ কাজের ব্যবস্থা করবেন। আর ময়নাতদন্ত রিপোর্টে যদি আপনার যে হত্যা আসে, তাহলে আপনি কি মামলা রুজু করবেন? এই যে হেফাজত নিবারণ নির্যাতন আইনের 15 ধারা মোতাবেক, 15+2 ধারা মোতাবেক হত্যা মামলা রুজু করবেন। এই প্রশ্নটা সলভ কিন্তু এভাবেই হবে। তাই এই ছিল আমাদের আজকের আলোচনা।